স্নেহের 2024 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট সামেরিপ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। তাহলে সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেরিপ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে বিভাগ কয়ের দাগে দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি পদ্ধতি বসতে, এবার 1 করে 1 × 7 = 7। প্রথম, তপনের মেসোমশাইয়ের সঙ্গে যে পত্রিকার সম্পাদকের পরিচয় আছে সেই পত্রিকার নাম শুকতারা, সন্ধ্যাতারা, ধ্রুবতারা, কোনটিই নয়। উত্তর হবে সন্ধ্যাতারা। পরের প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা উল্টে পড়ল গির্জা থেকে, মন্দির থেকে, প্রাসাদ থেকে, পাহাড় থেকে। উত্তর হবে মন্দির থেকে। পরের প্রশ্ন, আমাদের মাথায় রয়েছে আকাশ, মহাকাশ, নক্ষত্রমণ্ডলী, বোমারু। উত্তর হবে বোমারু। পরের প্রশ্ন, আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র, সমুদ্রের বাহু, প্রাচীর ধরিত্রী, উত্তাল সমুদ্র, ঘন অরণ্যভূমি। উত্তর হবে রুদ্র, সমুদ্রের বাহু। পরের প্রশ্ন, পালকের কলম এর ইংরেজি নাম হুইল, কুইল, স্টাইলাস, সোয়ান। উত্তর হবে কুইল। পরের প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরায়েছে এ কথা বলেছে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন। উত্তর হবে বঙ্কিমচন্দ্র। পরের প্রশ্ন, কারক হলো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও বিশেষণ পদের সম্পর্ক, বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক, সর্বনাম ও অব্যয় পদের সম্পর্ক, বাকি সমস্ত পদের সম্পর্ক। উত্তর হবে বাকি সমস্ত পদের সম্পর্ক। প্রশ্ন, নিচের কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলে? এ, রে, তে, র। উত্তর হবে এ বিভক্তিকে তির্যক বিভক্তি বলে। প্রশ্ন, সে অঙ্কে কাঁচা নিম্নরেখ পদটি অপাদানকারক, কর্মকারক, করণকারক, অধিকরণকারক। অঙ্কে তাহলে দেখ ওটা হবে অধিকরণকারক। তারপরে তোমাদের হচ্ছে ক্ষয়ের দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 11টি প্রতিটি বসতে, মানে 1 করে 1 × 11 = 11। প্রথম, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। উত্তেজনার কারণ কি? উত্তর হবে প্রথম গল্পটি নতুন মেসোমশাই নিয়ে যাওয়ার পর তপন মামার বাড়িতে এসে আরেকটি গল্প লিখে ফেলেছিল। একটা গোটা গল্প লিখে তপন মনের মধ্যে একটা উত্তেজনা অনুভব করে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কী কারণে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল? উত্তর হবে নতুন মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপাবেন বলে তপনের গল্পটি নিয়ে গিয়েছিলেন। সেই সন্ধ্যাতারা পত্রিকা হাতে মেসোমশাইকে আসতে দেখে উত্তেজনায় তপনের বুকে রক্ত ছলকে উঠেছিল। আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিয়েছিলেন? অশোক একজন কবিতায় কবিতার প্রেয়সীকে ছেড়ে দিয়েছিলেন। প্রশ্ন, নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর কি নেমে এলো? অশোক একজন কবিতায় অপেক্ষারত মেয়েটির মাথায় পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো। শান্ত হলুদ দেবতারা কেমনভাবে ছিলেন? উত্তর হবে শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন। প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? উত্তর হবে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের বিকৃতি অনুযায়ী কাছে দূরে তাদের ওই সন্তানের সব ছড়ানো রয়েছে। প্রশ্ন, আমাদের ইতিহাস নেই এই কথা বলা হয়েছে কেন? উত্তর হবে আমাদের ইতিহাস নেই এই কথা বলার অর্থ বক্তা যে সামাজিক অবস্থানে রয়েছে সেখানকার মানুষ কোনো দিনই ইতিহাসে স্থান পায় না। প্রশ্ন, স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কেন? উত্তর হবে নিজের প্রতি অসন্তোষে স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধিবস্ত করেছিলেন। প্রশ্ন, আফ্রিকা কীভাবে কাকে হার মানাতে চাইছিল? তো লিখবে আফ্রিকা নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবে দুন্দুভিনন্দে শঙ্কাকে হার মানাতে চাইছিল। পরের প্রশ্ন, কঙ্কাবতী ও ডমুরধর এর স্রষ্টাকে? উত্তর হবে কঙ্কাবতী ও ডমুরধরের স্রষ্টা হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। উত্তর হবে শ্রীপান্ত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে রয়েছে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছিল। আদিতে এর নাম ছিল রিজার্ভ পেন। প্রশ্ন, লেখক কাকে দার্শনিক বলেছেন? তবে যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন লেখক তাকে দার্শনিক বলেছেন। প্রশ্ন, অনুসর্গ কাকে বলে? তবে যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে
পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, জন্য দিয়ে ইত্যাদি। সমধাতুজ কর্তা কাকে বলে? একই ধাতু থেকে যদি কর্তা ও ক্রিয়ার উৎপত্তি হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে, যেমন লেখক লেখে। নিরপেক্ষ কর্তা কাকে বলে? একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় তবে ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। এবার প্রিন্টিং মিস্টেক কাজে লিখবে না, নিরপেক্ষ কর্তা বলে লিখবে। যেমন সূর্য উঠলে কুয়াশা দূর হয়। বলছে অনুসর্গযোগে একটি কর্মকারকের উদাহরণ দাও উত্তর হবে তোমার তরে কাঁদে প্রাণ। পরে হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের উত্তর কম বেশি 60টি শব্দের মধ্যে লেখো। প্রশ্নের মান রয়েছে 3 করে। প্রথম, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কী কারণে তপনের রূপ মনে হয়েছিল? তবে তপনের প্রথম লেখা গল্পটি নতুন মেসমশায়ের সুপারিশে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ছাপা গল্পটি অদ্যপান্ত পাঠ করে তপন বিস্ময়ে হতবাক হয়ে যায়, কারণ তার নতুন মেসমশাই গল্পটিকে ঠিকঠাক করতে গিয়ে সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। মুদ্রিত গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায় না। তার মনে হয় অন্য কারোর লেখা ছাপা রয়েছে শ্রী তপন কুমার রায় নাম দিয়ে। নিজের সৃষ্টিকে বিকৃত হতে দেখে তপনের এরূপ মনে হয়। তার মন বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ে। প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলে কি ঘটেছিল লেখো। তো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। হত্যালীলা থেকে শিশুরাও রেহাই পায় না। মানুষের বসতি ধ্বংস হয়। আগুন লেগে যায় সমতলে। দেবতার মূর্তি উল্টে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। যে সুন্দর বাড়িতে একদা কবি থাকতেন, বারান্দার যে ঝুলন্ত বিছানায় তিনি ঘুমাতেন, তার পুরনো স্মৃতির সব আশ্রয় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যুদ্ধের তাণ্ডবে। শহর রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে, আর রক্তের কালো দাগ হত্যালীলা ও ধ্বংসস্তূপের সাক্ষী হয়ে থাকে। আয়ারও বেঁধে বেঁধে থাকার প্রয়োজন কেন? তবে বিপন্নতা মানুষকে একিত্বের শূন্যতায় নিক্ষেপ করে। যুদ্ধ তাদের মনে আনে হতাশা, আর তখনই মৃত্যুর পদধ্বনি জীবনের চেনা ছক ভেঙে দেয়। এই সব ঐক্যবদ্ধ জীবন একান্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টা সংকটের বিহ্বলতাকে দূর করতে পারে সহজেই। যৌথবদ্ধ মানুষের হতাশা স্তূপকৃত হয়েই বারুদের মতো বিস্ফোরণ ঘটায়। তাই উত্তরণের পথ খুঁজতে বিপন্ন নাগরিকদের সংঘবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন কবি। হয় দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লেখো যে কোনো একটি। প্রশ্নের মান 5। প্রথম, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। উদ্দিষ্ট ব্যক্তির দুঃখ ও অপমানের কারণ বিশ্লেষণ করো। তবে আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্পটি এক স্বপ্ন সন্ধানী কিশোরের আনন্দ ও বেদনার জীবন আলেখ্য। গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন লেখক হওয়ার স্বপ্ন দেখেছিল। নতুন মেসমশাইকে দেখে তার সেই স্বপ্ন বাস্তব রূপ পরিগ্রহ করে। তপনের মেসমশাই ছিলেন লেখক। তপনের গল্প নতুন মেসমশাইয়ের আনুকূল্যে ছাপা হয় সন্ধ্যাতারা পত্রিকায়। আপন সৃষ্টির উল্লাসে তপন যেন আত্মহারা হয়ে যায়, কিন্তু পরক্ষণেই স্বপ্নভঙ্গের বেদনা গ্রাস করে তাকে। সন্ধ্যাতারা পত্রিকায় মুদ্রিত গল্পটি অদ্যপান্ত পাঠ করে তপন বিস্মিত হয়। সংশোধন করতে গিয়ে তার নতুন মেসমশাই গল্পটি সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছেন। তপন নিজেকে খুঁজে পায় না তার মধ্যে। তার আত্মমর্যাদাবোধ প্রবলভাবে ধাক্কা খায়। নিজের গল্প পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়া তপনের কাছে ছিল অত্যন্ত দুঃখের এবং অপমানের। তার মনের গভীর পাক্ষে ওঠে তীব্র অভিমান। তপন গভীরভাবে সংকল্প করে যদি সে কখনো লেখা ছাপতে দেয় সেটা নিজে গিয়ে দেবে। সেটা ছাপা হলে হবে, আর না হলে না হবে। নিজের লেখা পড়তে গিয়ে অন্য কারোর লেখা তাকে পড়তে হবে না, কারণ তার চেয়ে দুঃখের আর অপমানের আর কিছু হতে পারে না। পরে হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসরণে লেখক বর্ণিত কালি তৈরির প্রাচীন পদ্ধতিটি বর্ণনা করো। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক শ্রীপান্থ তার ছেলেবেলায় বাড়িতে কালি তৈরির কৌতূহলোদ্দীপক বিবরণ দিয়েছেন। লেখকেরা নিজেরাই কালি তৈরি করলেও এ কাজে মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন।
পুরনো মানুষেরা কালি তৈরির পদ্ধতি হিসাবে বলতেন তিল ত্রিফলা, শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহপাত্রে লৌহঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। কিন্তু এত আয়োজন তখনকার ছোটদের পক্ষে করে ওঠা সম্ভব হতো না। তারা সহজ পদ্ধতি হিসাবে বাড়িতে কাঠের উনুনে রান্নার কড়াইয়ের নিচে জমে থাকা কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাড়িতে রাখা জলে গুলে নিত। ছোটদের মধ্যে কেউ কেউ ওস্তাদি করে তাতে হরিতকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভিজিয়ে পুড়িয়ে বাটিয়ে তাতে মিশিয়ে একটা খুন্তির গোড়ার দিকটা ভালো করে পুড়িয়ে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। তারপর তা ন্যাকড়ায় ছেঁকে মাটির দোয়াতে ঢালা হতো। এইভাবেই লেখকরা ছেলেবেলায় কালি তৈরি করতেন। উমদাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150টি শব্দে নিজের ভাষায় লেখো, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, তারপর যুদ্ধ এলো। যুদ্ধের বিধ্বংসী রূপটি কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। যুদ্ধ মানুষের স্বার্থ সংঘাতের অনিবার্য পরিণাম। অসুখী একজন কবিতাতেও শিশু আর দের খুন হওয়ার ছবি যুদ্ধের ভয়াবহ চরিত্রকে নির্দেশ করে। সমস্ত সমতল জুড়ে আগুন ধরে গেল। আধুনিক যুদ্ধ মানেই মরণাক্ষেত্রের বিপুল সম্ভার, গোলাবারুদের আয়োজন আর বিস্ফোরণ। প্যারা চেঞ্জ করবে, আগুন শব্দটি এই অর্থেই ব্যবহৃত, আর তার অগ্রাসনে পুড়ে গেলে সব কিছু। মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল শান্ত হলুদ দেবতার মূর্তি। তারাও আর স্বপ্ন দেখতে পারলেন না, অথচ এরাই হাজার হাজার বছর ধরে শান্তির প্রতীক হয়ে মন্দিরে বন্দী হয়ে আছেন। যুদ্ধের আগুনে পুড়ে গেল সাধের বাড়িঘর, বারান্দায় টাঙানো ঝুলন্ত বিছানা, বাগান, চিমনি আর প্রাচীন জল তরঙ্গ। যেখানে শহর ছিল সেখানে পড়ে রইল অস্তিত্বের শেষ চিহ্ন হিসাবে কিছু কাঠকয়লা আর দোমড়ানো লোহা। ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রইল পাথরের মূর্তির বীভৎস মাথা। জমাট রক্তের কালো দাগ সাক্ষী হয়ে থেকে গেল হত্যালীলা এবং ধ্বংসস্তূপের। পরমেশ্বর দ্বারা ওই মনোহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো। কবি কাকে এই আহ্বান জানিয়েছেন? মনোহারা মানবীকে। কবির এই আহ্বানের কারণ কি? বিশ্ববন্দিত মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় যুগান্তরের কবিকে এই আহ্বান জানিয়েছেন। মনোহারা মানবী বলতে উপেক্ষিত আফ্রিকাকে বোঝানো হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে, আলোচ্য প্রসঙ্গে কবি যুগান্তরের কবিকে আহ্বান জানিয়েছেন এবং মনোহারা আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলেছেন। কবিতা কখনোই কবি বা পাঠকের কল্পনা বিলাসিতা নয়, তা বিভিন্ন স্তরে ফুটিয়ে তোলে সামাজিক সত্যকে, ধরতে চায় বাস্তব পৃথিবীর ত্রুটি বিচ্যুতি, ভালো মন্দ সব কিছুকে। কবিতায় কবি ভাষা নীরব থাকলে তা কখনোই সার্থক শিল্পকর্ম হতে পারে না। আফ্রিকা ঔপনিবেশিক প্রভুদের জান্তব অত্যাচারে রক্তাক্ত ক্ষতবিক্ষত এই ভূখণ্ডের মানুষের কৃতদাসে পরিণতি। বিশ্ব মানবাধিকার ভুলুণ্ঠিত দেখে কবিদের নীরব কথাটাও এক ধরনের অপরাধ বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। যদি মানুষ হয় পেন পশুদের বিরুদ্ধে কবির প্রতিবাদী কণ্ঠ সোচ্চার না হয়, তবে তিনি কবি হিসাবে তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেননি বলেই ধরে নেওয়া হয়। এই কারণেই অপমানিত আফ্রিকার কাছে যুগান্তরের কবিকে ক্ষমা চাইতে হবে, আর সেই উচ্চারণ সভ্যতার শেষ পূর্ণবাণী হয়ে বিশ্ব মানবতাবাদের বার্তাকে ছাড়িয়ে দেবে। পরের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কবি কাদের বুঝিয়েছেন? ভিখারি 12 মাস কথাটি কিসের ইঙ্গিত বহন করে? কবি শঙ্খঘোষ তার আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমরা বলতে বিপন্ন মানুষদেরকেই বুঝিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত পরিবেশে সাধারণ মানুষ অস্তিত্বের সংকটে দিশাহারা। বিপন্ন সময়ের বুকে কান পেতে কবি শুনেছেন ঘুণ পোকার গান। এক অস্তিত্ব সময়ে দাঁড়িয়ে তিনি দেখেছেন মানুষের সমাজ থেকে কিভাবে হারিয়ে যাচ্ছে প্রেম প্রীতির পরিবেশ। প্রাণের আর্তনাদ পরিণতি হয়েছে ব্যর্থ পরিহাসে। কিছু স্বার্থপর সাম্রাজ্যবাদীদের আমফালনে সভ্যতার চেনা ছক ভেঙে টুকরো টুকরো। চারিদিকে বিষাক্ত
নাগিনীদের নিঃশ্বাস, লোভ হিংসার আগুনে পুড়ছে শুভবুদ্ধি, শান্তির বাণী পরিণতি হয়েছে ব্যর্থ পরিহাসে, যুদ্ধ দাঙ্গা কর্তৃত্ব করার লোভ মনুষ্যত্বকে অনেক পেছনে ফেলে দিয়েছে। আপামর সাধারণ মানুষ জীবস্মৃত, সংকটের বিহ্বলতায় তারা পথ হারিয়ে ফেলেছে, শোষণের জানাকলে পিষ্ট হতে হতে তারা পরিণত হয়েছে সর্বহারায়। অধিকারহীন এই মানুষগুলো বেঁচে আছে অপরের করুণা ভিক্ষা করে। ভিক্ষাবৃত্তি ছাড়া আর কোনো রাস্তা তাদের কাছে খোলা নেই। এই বিপন্নতার কথাই কবি উদ্ধৃতির মধ্যে দিয়ে তুলে ধরেছেন। 6 দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দের মধ্যে নিজের ভাষায় লেখো, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। আমি আর মুখে বললাম না, মুখে বললে ভিডিওটা বড় হয়ে যাবে, ফলে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা উত্তরটা তো সম্পূর্ণ তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে, বা এখান থেকে তোমরা মুখস্থ করে নেবে। ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। পরের প্রশ্ন রয়েছে, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। উক্ত উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? 2+3। ভালো করে দেখে নাও প্রথম পার্টের উত্তরটা। এবার পরবর্তী পার্ট অর্থাৎ প্যারা চেঞ্জ করে যে উত্তরটা লিখবে দেখে নাও। 6 দাগে রয়েছে, চলতি গদ্যে বঙ্গানুবাদ করো। প্রশ্নের মান রয়েছে 4। খুব ভালো করে পড়ে নেবে, তারপরে তোমরা বঙ্গানুবাদটা করবে। এর বঙ্গানুবাদটা দেখে নাও। একজন প্রকৃত বন্ধু সে, যে সারা জীবন আমাদের কাছে সৎ থাকে। সে আমাদের দুঃখ এমনকি আনন্দগুলিও ভাগ করে নিতে পারে। কঠিন মুহূর্তে সে আমাদের পাশে দাঁড়ায় এবং সদা সর্বদা সাহায্য করতে প্রস্তুত থাকে। সে বন্ধুর জীবনের জন্য সব কিছু এমনকি তার নিজের জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত থাকবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি আমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় যারা এবছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।